আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ইন্টারমিডিয়েট 2021 সালের জন্য যে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে নিয়ে আমরা অলরেডি ভিডিও প্রকাশ করেছি। কিভাবে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র ডাউনলোড করবে সে সম্পর্কে আমরা বলেছি আমাদের ফেসবুক গ্রুপে। আমি অলরেডি দেখো এখানে এটা আমি দিয়ে দিয়েছি আপলোড। এই যে দেখো, এইটা আমি আপলোড দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আর হচ্ছে আমরা এখন তোমাদের যে অ্যাসাইনমেন্ট সলিউশন প্রদান করব তা হচ্ছে কেমিস্ট্রি। ওকে, দেখো আমরা ইতিমধ্যে এর অ্যান্সার করেছি, এখন তোমাদের জাস্ট আমরা এটা প্রোভাইড করব। আরেকটি কথা হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও। আর হচ্ছে অনেকেই প্রশ্ন করো যে ভাই রেজুলেশন মানে ঝাপসা দেখা যায়। তো কথা হচ্ছে আমি এই ভিডিওটা করতেছি খুব হাই কোয়ালিটি ভিডিও, 1920x1080। তোমাদের যদি সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা ভিডিও কোয়ালিটি 720 করো, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা হবে না। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশনে। তো এখানে রসায়নে বলা হয়েছে 2 নম্বর অধ্যায় থেকে দেওয়া হয়েছে প্রথম পত্র। অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন। তোমাদের অনেকেই প্রশ্ন করো ভাই শিরোনাম কী হবে। এখানে শিরোনাম হচ্ছে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস, এটুকু লিখলেই এনাফ। ওকে, সো শিখনফল বা বিষয়বস্তু আমি পড়তেছি না, তোমরা এগুলো জানতে পারবে এই আর কি। তো নির্দেশনায় চলে আসি আমরা এখন। পরমাণুর মডেল বর্ণনা করতে হবে, ঠিক আছে? আরেকটি কথা হচ্ছে, আমি প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে দেখাই, এই জন্য আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়, বাট আমি চাই তোমরা বোঝো, অ্যাসাইনমেন্টটা বোঝো, তাহলে তোমরা নিজেরা করতে পারবে। যেহেতু বোর্ড থেকে নির্দেশনা দেওয়া আছে, হুবহু অ্যান্সার হওয়া যাবে না। তোমরা যদি না বুঝে করো তাহলে তোমরা হুবহু অ্যান্সার লিখবা, বাট তোমরা যদি বুঝতে পারো তাহলে হুবহু অ্যান্সার না লিখে তোমরা নিজেরাই মডিফাই করতে পারবা। এই জন্য আর কি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা প্রথমে দেখব পরমাণুর মডেল বর্ণনা করতে হবে। চলো আমরা একটু বর্ণনা করি, দেখি কি আছে এখানে। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? আমি আরেকটু জুম করবো, বুঝতেছি না, আমি আরেকটু জুম করেই দিই। হ্যাঁ, এখানে আরেকটু জুম করে দিই আমি। আচ্ছা, সো 1897 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত, খ্রিস্টাব্দে না লিখে আমরা দো লিখি, হ্যাঁ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্রাপ্ত তথ্য থেকে পরমাণুর গঠন সম্পর্কে যে মতবাদ উপস্থাপন করেন তা হচ্ছে কি পরমাণু মডেল। ওকে, কয়েকটি পরমাণু মডেলের নাম হচ্ছে কি থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বোর সামারফিল্ড পরমাণু মডেল, তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল। তো এটা হচ্ছে আমরা একটা পরমাণু মডেল হালকা পাতলা একটা ভূমিকা দিলাম, ঠিক আছে? তো এখন আমরা দেখব কি বলছে, যেহেতু ক নাম্বার এটুকু লিখলে আমরা মোটামুটি এনাফ। আচ্ছা, তোমরা আরেকটা প্রশ্ন করো, সেটা হচ্ছে ভাই ক খ গ ঘ কীভাবে দিব। তো তোমরা এইটা দেখবা, নির্দেশকগুলো তোমরা ফলো করবা, যে এখানে কতে কি বলছে, খতে কি বলছে, গতে কি বলছে, ঘতে কি বলছে, ঠিক আছে? তো এটা বললেই তোমাদের মোটামুটি ক খ গ ঘ হয়ে যাবে। তো আমি এখানে ক খ গ ঘ দিয়েছিলাম আসলে এমনিতে, এখানে এটা আসলে ভূমিকা হিসাবে কাউন্ট করলে ভালো হবে। যাই হোক, তো এটা আমরা ক দিতে পারি, এটাকে আমরা কি দিতে পারি, ক দিতে পারি, ঠিক আছে? ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে কি বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করতে হবে। মানে তুমি বোর পরমাণু মডেল ব্যাখ্যা করবা, বাট সীমাবদ্ধতাও কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, এই আর কি। তো তুমি শুধু সীমাবদ্ধতা ব্যাখ্যা করবা না, তুমি সবই ব্যাখ্যা করবা এখানে, তাহলে নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? সো তোমাদের এমনি নাম্বার হচ্ছে 16, এই আর কি। 16তে তোমরা চেষ্টা করবা ফুল মার্ক পাইতে আর কি, বা 15 এরকম, তাহলে তোমাদের A+ আসতে সুবিধা হবে। যাই হোক, তো বোর পরমাণু মডেল হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটির দিকে লক্ষ্য রেখে 1913 খ্রিস্টাব্দে নিলস বোর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে একটি মডেল প্রদান করেন। এই মডেলকে বোর পরমাণু মডেল বলা হয়। এই মডেলের 3টি স্বীকার্য রয়েছে। স্বীকার্যগুলো হলো, এগুলোকে আমরা সাফল্য বলতে পারি। শক্তিস্তর সম্পর্কিত ধারণা, পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে, এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর বলা হয়, এই আর কি। তো এখানে মূলত তোমরা আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এটা হচ্ছে ইলেকট্রনগুলো যখন থাকবে, হ্যাঁ, তো থাকার সময় তারা কীভাবে থাকবে, মানে সবগুলো কি একই একসাথে থাকবে নাকি, মানে কীভাবে কোন জায়গায় কতগুলো থাকবে, কেমন করে থাকবে, ঠিক আছে? দেখো না, যে মসজিদে যখন জিলাপি দেয়, হ্যাঁ জিলাপি দেওয়ার সময় দেখা যায় কি যে সবাই হুমড়ি খেয়ে পড়ে জিলাপির উপরে, মানে নিবেই, দেখা যায় আলটিমেট কেউ নিতে পারে না। তো এরকমভাবে হবে বিষয়টা, নাকি এরকম হবে যে তোমরা প্রতি লাইনে বসে থাকো, আমরা এসে তোমাদের জিলাপি দেবো, এরকম হবে, ঠিক আছে? যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়লো।
তো এটা হচ্ছে এরকম হবে। তো এখানে হচ্ছে রাদারফোর্ড বলছে যে তোমরা হুমড়ি খেয়ে পড়ো, হ্যাঁ তোমরা সবাই একসাথে জিলাপি নাও। আর বোর বলছে না, একসাথে না নিয়ে তোমরা কি করো, আলাদা আলাদাভাবে নির্দিষ্ট নিয়ম অনুসারে নাও। আর এখানে উনি বলছে যার এনের মান হচ্ছে 1 সে হলো 1 নম্বর শক্তি স্তর, সে আগে নিবে জিলাপি। যার এনের মান হচ্ছে 2 সে হচ্ছে প্রধান শক্তি স্তর হচ্ছে এল, আর এনের মান 3 হলে এম, এরকম কে এল এম এন ও পি এরকম যাবে। আর এনের মান 1 2 3 4 এরকম হবে, ঠিক আছে। সো তারা হচ্ছে যাদের মান 1 তারা আগে জিলাপি নেবে, যার 2 সে পরে জিলাপি নেবে, 3 তারপরে জিলাপি নেবে। সো যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, না বুঝলে আমাকে বললো, আমি চাই তোমরা বুঝে বুঝে করো। আরেকটি কথা হচ্ছে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ওকে। তো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ের সলিউশন ইনশাল্লাহ প্রোভাইড করব। তো ফিজিক্স নিয়েও কাজ হচ্ছে, ফিজিক্স আমরা অলরেডি সলভ করতেছি, আমি অলরেডি 3টা সলভ করে ফেলছি ফিজিক্সের। যাই হোক, এখন হচ্ছে আমরা দেখব, আচ্ছা আর পরে দেখব যে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। সো একটি নির্দিষ্ট শক্তি স্তর ঘূর্ণমান বা ঘূর্ণয়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট। এবং এখন দেখো কৌণিক ভরবেগ কখন হয়, কৌণিক ভরবেগ কখন হয়, আমি কি পেইন্টে এঁকে দেখাবো? আচ্ছা না দেখাই, তাহলে আরও বেশি লেন্দি হয়ে যাবে, তখন তোমরা দেখবাই না ভিডিও। যাই হোক, যখন কৌণিক মানে হচ্ছে কোণ, যখন কোনো একটা কিছু ঘোরে, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, সাপোজ যেমন ফ্যান ঘুরতেছে, যেমন ঘড়ি কাঁটা ঘুরতেছে, সো ঘোরার সময় হচ্ছে কী করে, তার একটা কোণ উৎপন্ন করে কেন্দ্রের সাথে, ঠিক আছে। তো এই যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা হচ্ছে তার একটা বেগ থাকবে, ঠিক আছে, তার ভর থাকবে, যদি ভর এবং বেগ থাকে তাকে বলা হবে কৌণিক ভরবেগ, ওকে। তো এই সম্পর্কিত ধারণা রাদারফোর্ড ডাইনাই দিয়েছে কে, বোর, ঠিক আছে। বিষয়টা আচ্ছা আর না যাই, একটি নির্দিষ্ট শক্তি স্তর ঘূর্ণয়মান ইলেকট্রনিক কণিক ভরবেগ নির্দিষ্ট, এবং তা হচ্ছে কি, আচ্ছা আমি এখানে যা লিখছি এটা হচ্ছে ওয়ার্ড ফাইল লিখছি, তো ওয়ার্ড ফাইল হচ্ছে ডিভাইড বাই দেওয়া যায় না, তো আমি এখানে কি করছি, শুধু h/2 এরকম লিখছি, হ্যাঁ এখানে স্ল্যাশ মানে হচ্ছে ভাগ আকারে আছে, ঠিক আছে, এর গুণিতক। তাহলে কণিক ভরবেগের সূত্র কি, mvr = nh/2 পাই, এখানে পাই, ঠিক আছে, পাইটা এখানে আমি দিতে পারিনি, তোমরা পাই লিখবা, পাই যে সিম্বলটা আছে, পাই সিম্বলটা এখানে লিখবা, তোমাদের বইতেও এটা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো যদি তোমাদের প্রশ্নে বলা হয় যে পরীক্ষায় বলা হয় কৌণিক ভরবেগের ভরটা বের করো, তখন তুমি এখান থেকে এমটা বের করবা, যদি বলা হয় বেগ বের করো, তাহলে এখানে বেগ বের করবা, ঠিক আছে, আর কি। আর এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক তোমাদের বোঝে দেওয়া আছে কত, আমি এখানেও মেবি দিয়ে দিয়েছি, আমি হ্যাঁ দিয়ে দিয়েছি, প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে কত, 6.63 × 10⁻⁻34 জুল সেকেন্ড, ওকে। এখানে আমরা এটাকে এইভাবে করতে পারতাম, এটা একটু ভালো করতে পারতাম। আচ্ছা এটা তো বাংলা সিলেক্ট করা আছে, আমি একটু এটাকে ইংরেজি সিলেক্ট করে রাখি, ওকে। তো এখন হচ্ছে এটাকে এইভাবে করতে পারতাম, আচ্ছা তাহলে বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো শক্তির বিকিরণ সম্পর্কিত ধারণা, ওকে। তো বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন কিন্তু শোষণ বা বিকিরণ হয়, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যখন ক্লাস 5-এ পড়ো বা ক্লাস 6-এ পড়ো, তখন তুমি ছোটো মানুষ, তখন তুমি হচ্ছে বড়দের সাথে বেশি টক্কর দিতে পারবে না। তুমি যখন ক্লাস 6-এ পড়বা, তুমি তখন 5-এর উপর জোর দেখাবা, আমি ক্লাস 5 পড়ি, তুমি আমার ছোটো ভাই। যখন তুমি ক্লাস 10-এ উঠবা, তখন তুমি তোমার যারা ছোটো আছে তাদের তুমি কী করে দেবা, তুমি বড় হয়ে গেছো, ঠিক আছে, তো তুমি কী করবা, পাওয়ারফুল হয়ে গেছো। আর যখন তুমি ইন্টারে পড়ো, বর্তমান পড়তেছো, তুমি যখন কী করবা, কলেজের স্টুডেন্টকে তোমার স্কুল স্টুডেন্টকে তুমি কী করবা, বলো কে তুমি আমার ছোটো ভাই, তুমি আমাকে ভাই বলে ডাকবা, এরকম তো আমরা মারামারিও করে ফেলাই নাকি। তো তুমি আবার তোমার বড় ভাই কারা, যারা ইউনিভার্সিটিতে পড়ে, এরা তোমার বড় ভাই। সো এরকম তুমি যখন বড় হচ্ছ তখন তোমার শক্তিও কী হয়, বাড়তেছে। তো এই ক্ষেত্রেও সেম হয়, ইলেকট্রনগুলোর ক্ষেত্রেও কী হয়, সেম হয়, তারা যখন শক্তি শোষণ করে উপরে যায় অথবা শক্তি বিকিরণ করে নিচে আসে, তখন একটা কী হয়, বিকিরণ বর্ণালী সৃষ্টি হয়। আর এই বর্ণালীটা ঘটবে ইনি বলছে, যে এইভাবে ইনি ঘটবে, হ্যাঁ বোর বলছে। তো এগুলো তো সাফল্য তিনি বলছে, ভালো কথা। এখান থেকে কিছু আবার কি আছে জানো, সীমাবদ্ধতাও আছে। তোমরা আরও কিছু সাফল্য এখানে দিবা যদি পারো, ঠিক আছে, তোমাদের বইতে আরও কিছু সাফল্য এখানে আছে, তোমরা সেগুলো দিবা। তো এখন হচ্ছে সীমাবদ্ধতাগুলো আমি বলতেছি, এটা কিন্তু মেইন, হ্যাঁ সীমাবদ্ধতাগুলো দিতেই হবে। আমরা এতক্ষণ যা বলছি না, এগুলো না দিলেও কিন্তু বেশি একটা সমস্যা হইতো না, বাট দিবা, দিলে নাম্বার বেশি পাবা। বাট এখন যেটা বলবো সীমাবদ্ধতা, এটা দিতেই হবে, কারণ এখানে বলে দিছে যে বোরের পরমাণু মডেলটি সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করো, ঠিক আছে, মানে ব্যাখ্যা তো করবাই, বাট সীমাবদ্ধতা লিখতেই হবে। ওকে, তাহলে চলো আমরা সীমাবদ্ধতাগুলো দেখি কি আছে। বোর পরমাণু মডেল যেসব পরমাণু বা আয়নে একটি মাত্র ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও, উনি বলছে বর্ণালী হবে, কিন্তু যাদের একটি মাত্র ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, কিন্তু যাদের একাধিক ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। অর্থাৎ যদি লোক সংখ্যা কম হয় তাহলে জিলাপি দিতে সমস্যা হবে না, যখন অনেক লোক হয়ে যাবে তখন কেমনে জিলাপি দেবে সে নিজেও জানে না, ঠিক আছে, সেও হারায় যাবে। যাই হোক, 2 নম্বরে বলছে এই মডেল অনুসারে ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে যাওয়ার সময় বর্ণালীতে একটি রেখা তৈরি হওয়ার কথা, কিন্তু দেখা যায় একটা রেখা না, অনেকগুলো রেখায় কি হয়, সূক্ষ্ম রেখায়, প্রতিটি রেখা আবার একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, ঠিক আছে। এই রেখাগুলো কীভাবে আসলো সেই তোমার ব্যাখ্যা তিনি দিতে পারেন নাই।
সো বোর পরমাণু মডেলে বলা হয়েছে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে। উনি বলছে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, কিন্তু দেখা যায় না, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে থাকে। ঠিক আছে, মানে বাঙালি তো বুঝো নাই, আমরা যদি আমাদের মতো করে কথা বলি তাহলে কি হবে, আমরা কিন্তু নিয়ম স্ট্রিক্টলি ফলো করি না। ঠিক আছে, আমাদের বলবে এইভাবে যাও, আমরা একটু ব্যাখ্যা পথে যাবোই। তো ইলেকট্রনগুলো হচ্ছে আমাদের মতো, ঠিক আছে, আমাদের সাথে মিলে যায়। ওরা বলছে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, ওর জান না। ঠিক আছে, কিন্তু ইলেকট্রন যে এতই চালাক, সে বৃত্তাকার না, ও উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে থাকে, মানে আমাদের মতো আর কি। ঠিক আছে, সো এই মডেল আপেক্ষিকতা তত্ত্ব মেনে চলে না। ওকে, এই মডেলের সাহায্যে জীবাণু স্ট্রাক ফলাফল বর্ণনা করা যায় না। তোমরা কি জানো জীবাণু স্ট্রাক ফলাফল কি? আচ্ছা, আচ্ছা এখন না বলি, এখন বললে হচ্ছে আরও বেশি লেন্থি হয়ে যাবে, তখন বলবা কি রে ভাই আপনি কি শুরু করছেন এটা। যাই হোক, তো এখন আমরা চলে আসবো কি, দেখো আমাদের এটা শেষ, হ্যাঁ আমাদের এটা শেষ, ক নম্বরে আসবো যে এন এল এম ও এস কোয়ান্টাম সংখ্যা সমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। দেখো এখানে বলা হয়েছে কি কোয়ান্টাম সংখ্যা সমূহ বর্ণনা করো। তো এন মানে হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল মানে সহকারী, আর এম হচ্ছে চুম্বকীয়, এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তোমরা জানো আমরা এগুলোর এখন বর্ণনা করবো এবং তাৎপর্য ব্যাখ্যা করবো, তাহলে আমাদের খ নাম্বার হয়ে যাবে। তো আমরা এখানে কি লিখবো, খ নাম্বার লিখবো। ওকে, তো লিখছি খ নাম্বার, ব্যাপার না। সো কোয়ান্টাম সংখ্যা কি তা আগে সেটা বলতে হবে যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ, শক্তি স্তরের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি রয়েছে। এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চতুর্থ রাশি রয়েছে। এই চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এই চারটি কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা পাশে আমরা লিখে দিব যে এটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল বলা হয়, একে প্রকাশ করা হয় এল দ্বারা, আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা, আর হচ্ছে ঘূর্ণন হচ্ছে এস। ওকে, ঘূর্ণন হচ্ছে কি এস। ওকে, সো এখন আমরা কোয়ান্টাম সংখ্যার কিছু গুরুত্ব একটু বলি হালকা পাতলা। সেটা হচ্ছে কি কোনো পরমাণুতে প্রতিটি ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি ত্রিমাত্রিক দিক বিন্যাস, অক্ষ বরাবর ইলেকট্রনগুলোর ঘূর্ণন সুষ্ঠুভাবে বর্ণনা করার জন্য কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন। ওকে, এটা কিন্তু এক প্রকার তাৎপর্য হয়ে গেল, গুরুত্ব হয়ে গেল। ঠিক আছে, আমাদের একটা কিন্তু অ্যান্সার শেষ হয়ে গেল দেয়া। তোমরা এখানে আরও কিছু মডিফাই করতে পারো, আরও কিছু দিতে পারো কীভাবে হতে পারে, বা এই লেখাগুলো তোমরা ভাঙাতে পারো, ভেঙে লিখতে পারো, বাট তোমাদের হচ্ছে সেম না হোক। ঠিক আছে, মানে তোমাদের বোর্ড থেকে যেন বা টিচাররা যেন বুঝতে না পারে তুমি তোমাদের বন্ধুর সাথে মিলে গেছে। আমরা কি করি, আমার স্টুডেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে কি করে, আমি বলছি অ্যাসাইনমেন্ট করছো, বলে কি না ভাইয়া অ্যাসাইনমেন্ট তো করবো পরীক্ষা, সবাই বন্ধুরা করবে, ওরা আমাকে দিবে, তারপর হচ্ছে করবো। তো দেখা যাবে কি অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার লাস্ট ডেটের আগের দিন সবাই করবে, তড়িঘড়ি করে ওই সময় করবে। ঠিক আছে, যাই হোক তোমরা এই কাজটা করবা না, তোমরা আস্তে আস্তে সুন্দর করে করবা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি আমরা এখন পড়বো। বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। পরমাণুতে ইলেকট্রনসমূহের অরবিট বা প্রধান শক্তি স্তরসমূহের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। এন 1 হলে প্রথম শক্তি স্তর, 2 হলে দ্বিতীয়, এখানে 1 লিখছি কেন, এখানে তো 3 হবে তাই না। আচ্ছা, এখানে ভুলে 1 লিখে ফেলছি। যাই হোক তোমরা একটু করবা, রিভাইজ দিবা। হ্যাঁ, এখানে ভুল যদি হয় তোমরা কারেকশন করবা। প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস হতে শক্তি স্তরের দূরত্ব এবং আকার বৃদ্ধি পায় এবং ইলেকট্রনের শক্তি হ্রাস পায়। ওকে, সো এটা হচ্ছে দেখো এটাও কিন্তু এক প্রকার তাৎপর্য বা গুরুত্ব হয়ে গেছে এই মাঝখানে। তো নিউক্লিয়াস হতে দূরত্ব অনুসারে কে সমান 1, এল সমান 2, এম হচ্ছে 3, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, তবে 32টির বেশি এন এর মান 4 হলে শেষ কক্ষপথে 32 মানে 2n স্কোয়ার থাকতে পারবে আর কি। ঠিক আছে, 4 হলে 2n স্কোয়ার, 2 × 4 স্কোয়ার, এই অনুসারে 32 আসছে এখানে। তো এরপর হচ্ছে ভিতরের প্রধান শক্তি স্তর পূর্ণ না হওয়ায় পূর্বেই যদি বাইরের প্রধান শক্তি স্তরটি ইলেকট্রন প্রবেশ করে, তবে সবচেয়ে বাইরের স্তরটিতে 2টির বেশি এবং ঠিক পূর্বের স্তরটিতে 18টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তো এটা হচ্ছে এক প্রকার একটা তাৎপর্য বা দিচ্ছি, তোমরা এটা দিতেও পারো না দিতেও পারো, কোনো সমস্যা নেই। আমি বেশি লিখছি কারণ হচ্ছে তোমরা যেন এখান থেকে মডিফাই করতে পারো। ঠিক আছে, তো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত উপকক্ষের বা উপশক্তি স্তরের সংখ্যা ঠিক কত হবে তত হবে। বুঝতে পারছো এটা তোমার একটা তাৎপর্য বা বর্ণনা বা তাৎপর্য বা গুরুত্ব হয়ে গেছে। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল পরমাণুতে ইলেকট্রন আবর্তন এর জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। প্রতিটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তর রয়েছে তা প্রকাশ করার জন্য হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন কথা হচ্ছে সাপোজ ইসলামী ব্যাংক, তো ইসলামী ব্যাংকের তো অনেকগুলো শাখা আছে তাই না। তো যদি প্রধান তুমি শাখা বলো তাহলে সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা কোয়ান্টাম, মানে কি সংখ্যা, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, আচ্ছা প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর যদি তুমি ওই শাখাগুলো বলো, ব্রাঞ্চগুলো বলো, ইসলামী ব্যাংকে তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, সো এই ব্রাঞ্চগুলো হবে হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল। আশা করি বুঝতে পারছো।
তো এটাকে তোমরা একটু রিডিং করবে, এখানে কি লিখছে আমি সম্পূর্ণ পড়তেছি না, ঠিক আছে, এটা তোমরা দেখবা, একটু ভিডিও পজ করে লিখে নিবা, অথবা তোমাদের বইতেও দেওয়া আছে, আমি জাস্ট বলতেছি তোমরা কীভাবে লিখবা। সো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এর মান কত হতে পারে? 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু এক না, এই দেখো একটু এখানে চলে আসো তোমরা, এই যে 2 ইন্টু 2l, এটা কিন্তু 2l, ঠিক আছে, আমরা ডট দিলে আরও বেশি সুবিধা হবে। 2l প্লাস অন, এখানে এল কত? 0 1 2 3, এখানে 0 থেকে শুরু হয়েছে। দেখো প্রধান শক্তি স্তর কিন্তু 0 থেকে শুরু হয় না, কারণ হচ্ছে প্রধান মানে হচ্ছে কি মূল যে ব্রাঞ্চ, মানে মূল যেটা যেমন ইসলামী ব্যাংকের মূল শাখা, তো শাখাই না থাকলে তো সহকারী কোয়ান্টাম সংখ্যা আসার সম্ভাবনাই নাই। তো শাখা যদি হতে হয় তাহলে অন্তত 1 হবে, এই জন্য এখানে 0 থেকে শুরু হয় না। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি শুধুমাত্র একটা মূল শাখা থাকে তাহলে মানে তার কোনো ব্রাঞ্চ আছে? কোনো ব্রাঞ্চ নাই, মানে 0 হইতে পারে, এই জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 হইতে পারে, এই আর কি। তো এরপর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তোমরা এটা লিখে নিবা, ঠিক আছে। দেখো এটা আকৃতি জানা যায় এটার মাধ্যমে, তো এটা একটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে একটা তাৎপর্য, ঠিক আছে। সো এরপরে চলে আসবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাতে। আরেকটি কথা তোমাদের মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের কিছুদিন পরে হচ্ছে তোমরা যারা ইন্টারমিডিয়েট আছো তাদের জন্য আইসিটি যে কোর্সটা, সেই জন্য আমরা কিন্তু অলরেডি, আমি বিশেষ করে অলরেডি সি প্রোগ্রামিং দিচ্ছি। তো তোমরা হচ্ছে সি প্রোগ্রামিং যদি আমাদের চ্যানেলটাকে দেখো, তোমাদের সি প্রোগ্রামিং যে অধ্যায়টা রয়েছে সেটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে তোমাদের অন্যান্য আইসিটির যেমন 3 অধ্যায় 4 অধ্যায় এটা সম্পর্কেও আমি কাজ করব। তো HTML সম্পর্কে কাজ করতেছি, আমি নিজে হচ্ছে তোমার ওয়েব ডেভেলপার আর কি বলা যায়, রিয়েক্ট নিয়ে কাজ করতেছি এখন, যাই হোক। তো এখন হচ্ছে আর ক্লাস 9-10-এ যে ইগুলো আছে, সায়েন্সের যে ম্যাথগুলো আছে, জেনারেল ম্যাথ আগে করবো, দেন হচ্ছে হায়ার ম্যাথ, দেন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো করবো। তো তোমরা আমাদের সাথে থাকবা, আমাদের ইন্সপায়ার করবা আমাকে, তাহলে ইনশাল্লাহ আমি ভালো কিছু তোমাদের দিতে পারবো। তো এরপর হচ্ছে তোমাদের যে BCS এর যে প্রিপারেশনের যে ম্যাথগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমি সলভ করবো, আমি নিজে করেছি, তোমাদের ইনশাল্লাহ মানে তোমাদের যারা BCS প্রিপারেশন নিবে তাদের জন্য করবো আর কি, ঠিক আছে। তো এনিওয়ে, তো এখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় চলে আসি। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকার কারণে পরমাণুর ভেতরে একটি বিদ্যুৎ ক্ষেত্র এবং এর প্রভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আমরা জানি যে বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হইলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আর এটা কেন হয়? যদি চার্জ থাকে, ঠিক আছে। এখানে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে, তাহলে এখানে এটা সৃষ্টি হবে, এটা তোমরা বুঝতে পারবে হচ্ছে ফিজিক্স অধ্যায়ে, ঠিক আছে, জলবিদ্যুৎ এবং স্থির বিদ্যুৎ ওই অধ্যায়, এবং চুম্বক নামে একটা অধ্যায় মেবি আছে, ওইখানেও তোমরা জানতে পারবে। তো যাই হোক, আমি এখানে ফুল পড়তেছি না। তো এখানে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান হচ্ছে এল এর মানের উপর নির্ভরশীল, ওকে। সো তোমরা এটা লিখে নিবা। আর অনেকেই বলতে পারো ভাই এত বড় লেখা কীভাবে লিখবো, আমাদের একটু PDF দেন বা কিছু দেন। তো এই PDF তোমাদের দিব, বাট তোমাদের PDF তো আমি আচ্ছা দিব, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে, ফেসবুক গ্রুপে আমি PDF দিয়ে দেবো, ওকে। সো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রতিটি ইলেকট্রনের সর্বদা নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণন বা স্পিন গতি থাকে। অক্ষ বারবার ঘুরতে ঘুরতে, মানে সে ঘুরতেছে, এই ঘুরতে যে কীভাবে ঘুরবে, সে কীভাবে ঘুরবে, এই ঘোরার জন্য একটা কী লাগবে, তার একটা নির্দেশনা লাগবে, দিক নির্দেশ লাগবে, এই জন্য সেটাকে বলা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। সো এটা আমি লিখছি, ব্যাখ্যাও লিখেছি, তোমরা একটু এখান থেকে লিখে নিবা, আমি ফুল পড়তেছি না আর। এর প্রতীক হচ্ছে S, এটা হচ্ছে দুটা মান থাকে, একটা -হাফ একটা +হাফ। যেহেতু ঘুরতেছে, তুমি সাপোজ ঘড়ি কাটা চিন্তা করো, তো এই ঘড়ি কাটার দিকে ঘোরে তাহলে +হাফ, তো বিপরীত দিকে ঘোরে তাহলে কী হবে? -হাফ। এটাই হচ্ছে তোমাদের মূল বিষয়। আর এরপরেও আমি লিখছি আসলে তোমার, কিন্তু আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেহেতু আমি এই দুইটাতেই আপাতত স্টপ করতেছি ভিডিওটা। আর গ এবং ঘ, ঠিক আছে, গ এবং ঘ আমি এর পরের ভিডিওতে তোমাদের আলোচনা করব। আসলে গ নাম্বারটা হচ্ছে ফুল বুঝাই দিব কীভাবে আসে। দেখো এখানে কি বলছে, n এর মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো। মানে তোমার নির্ণয় করতে হবে, নির্ণয় তোমাকে আমি লিখে দিলাম, তুমি মুখস্থ লিখে দিলা হইলো, বাট আমি যেটা চাবো সেটা তুমি বোঝো, এই জন্য আমি তোমাকে এটা ব্যাখ্যা করে বোঝাবো, আর ঘর নাম্বারটাও ব্যাখ্যা করে বোঝাবো। তো সেই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করবো আমি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হলে তোমরা PDF পাবে ইনশাল্লাহ, তবে PDF পাইতে হয়তো 2-1 দিন লেট হতে পারে, যাই হোক। তো আপাতত তোমরা এখান থেকে বুঝো, হ্যাঁ। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।